প্রিয় দর্শক, জয় হিন্দ, জয় ভারত। গত 23শে আগস্ট সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি হয়। লাস্ট হিয়ারিংয়ে 23শে আগস্টে সিবিআইয়ের পক্ষ থেকে রাজ্য পুলিশের প্রাপ্ত থেকে যে কেস ডায়েরি পাওয়া যায়, সেখানে 3জন বিচারপতি সেই কেস ডায়েরি খুব সুন্দর করে পড়েছেন। পড়ার পরে তারা কিন্তু খুব সাইলেন্টলি পড়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন এবং ক্রাইম সিনের কোনটা আগে ঘটেছিল কোনটা পরে ঘটেছিল এটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছে, যে তাদের কাছে যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে, যে অ্যাকচুয়ালি ঘটনাটা প্রথমে কোনটা ঘটেছে পরে কোনটা ঘটেছে, এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে। এবং একজন বিচারপতি তো সরাসরি জে.বি. পাদ্রিওয়াল কিন্তু বলেছেন যে আমার বিচারক জীবনে 30 বছরের মধ্যে কখনো এইরকম ঘটনা ঘটেছে বলে আমি দেখিনি। সিবিআই এর আইনজীবী শুধু এইটুকু বলেছে, তুষার মেহতা, যে ক্রাইম সিনের অল্টার করা হয়ে থাকতে পারে, আর কিছু কিন্তু জানাননি। এই যে ক্রাইম সিন অল্টার করা হতে পারে, এই কথা তাৎপর্য কিন্তু অনেক বড়। যদি এর মানে করা যায় যেখানে ঘটনাটি ঘটেছিল সেই জায়গার যদি চরিত্র বদল করে দেওয়া হয় বা তথ্য প্রমাণ যদি কোনোভাবে লোপাট করে হয়ে যাওয়ার আশঙ্কা থেকে থাকে, তবে কিন্তু কাঙ্ক্ষিত তদন্তের যে রেজাল্টের জন্য মানুষ কিন্তু অধীর অপেক্ষায় আছে, কারা কারা জড়িত, কে জড়িত, এগুলো কিন্তু মানুষের মনে কিন্তু একটা সন্দেহ জন্ম দিয়েছে। দুটো জিনিসই খুবই হত্যাকাণ্ডের খুব দুটি ইম্পর্টেন্ট ঘটনা আছে, সিন অফ ক্রাইম আর পোস্টমর্টেম রিপোর্ট। এই দুটি রিপোর্ট কিন্তু খুব ভালো হওয়া দরকার। যদি সঠিকভাবে সিবিআইয়ের কাছে পৌঁছয় তবে কিন্তু সঠিক তদন্ত প্রক্রিয়া করে এই রেজাল্টটা পাওয়া যেতে পারে। কারণ সিবিআই দুটি দাবি করেছে যে এভিডেন্স টেম্পারিং হয়ে থাকতে পারে, যে তৎপরতার সঙ্গে দেহ পোড়ানো হয়, দেহই কিন্তু এখানে সবচেয়ে বড় এভিডেন্স। কারণ এই দেহটাই কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত। কারণ এই দেহেই কিন্তু অপরাধের প্রত্যেকটা চিহ্ন কিন্তু লুকিয়ে থাকতে পারে, সেটাকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এবারে সিবিআই যখন তদন্ত প্রক্রিয়া গ্রহণ করলো, সেখানে দুটো জিনিস আমরা দর্শক লক্ষ্য করতে পারি, যে কিভাবে অভয়াকে মারা হয়েছে। যেখানে পোস্টমর্টমের যে উল্লেখটা রয়েছে সেখানে কি দেখা যাচ্ছে, যে নাক মুখ চেপে শ্বাসরোধ করে খুব কষ্ট দিয়ে অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে। এখানে একজন লোকের পক্ষে যেভাবে নাক এবং মুখ এই দুটোকে প্রথম চেপে ধরতে হবে, তারপরে কিন্তু গলা চেপে ধরতে হবে, এই দুটি জিনিসকে একসঙ্গে ধরার পরে তখন কিন্তু একজনকে মারতে হবে। কারণ একজন লোকের পক্ষে কখনো এটা সম্ভব নয়। কারণ যদি যাকে মারতে যাচ্ছে সে তো বাধা দেবে, তবে একজন লোককে বাধা দেওয়া তার পক্ষে ঠিকঠাক কিন্তু হতে পারে, কিন্তু আরেকজনের ফলে অতএব একের বেশি লোকের কিন্তু প্রয়োজন এখানে হলেও হতে পারে, কারণ বা থাকতে পারে, সেই সম্ভাবনা কিন্তু বেশি। যেভাবে পোস্টমর্টমের রিপোর্টে উল্লেখ হয়েছে কোনোভাবে শ্বাসরোধ এবং নাক মুখ চেপে তাকে মারা হয়েছে, সেখানে একজনের বেশি, অত্যন্ত 3 থেকে 4 জন জড়িত থাকার সম্ভাবনা কিন্তু বেশি। এটা কিন্তু এক প্রকার অনুমান করা যায়। জনমানসে কিন্তু এই ক্রাইম সিন দেখে বা ঘটনা প্রবাহ দেখে সেই রকমই ধারণা প্রকাশ করছে মানুষ। যে এবারে বাবা মায়ের যে দাবিটা এসেছে, দেখুন, বাবা মা হাসপাতালে পৌঁছে যাওয়ার পর তাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়, তাদেরকে মেয়েকে দেখতে দেওয়া হয়নি, এবং তারা যখন মেয়েটিকে দেখে তখন এমনভাবে উপস্থাপন করা হচ্ছিল যেন কেউ পরিপাটি বা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে প্রেজেন্ট করছে। এখানে কিন্তু যেখানে একজন ব্যক্তি লড়াই করার পরে যখন সে মৃত্যুবরণ করছে, তখন কিন্তু তার শরীরের জামা কাপড় থেকে জায়গাটা সম্পূর্ণ আগোছালো থাকার কথা, এবং অপরাধী অবশ্যই দৌড়ে পালিয়ে যাবে সেখান থেকে। সেখানে দেখা যাচ্ছে খুব সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে। এখানেই কিন্তু প্রশ্ন, যে সত্যিকারে কি ক্রাইম সিনের যে এভিডেন্স বা প্রমাণ সেগুলো প্রকৃতপক্ষে কি আছে না লোপাট হয়ে গেছে। এবারে আসা যাক সন্দীপ ঘোষের কতটা ভূমিকা আছে এই রকম একটি ঘটনার ক্ষেত্রে। 1 নম্বর, মৃত্যুর পরে সন্দীপ ঘোষের নিজেই এফআইআর করা উচিত ছিল। মত প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট যে তার ইনস্টিটিউটে এইরকম একটা ঘটনা ঘটার পরে সন্দীপ ঘোষের নিজেই এফআইআর করা উচিত ছিল, কিন্তু তিনি সেটা করেননি। একটা সন্দেহ জন্ম দিচ্ছে, ঘটনার দিন সন্দীপ ঘনিষ্ঠ এত ব্যক্তি ওখানে কী করছিল, সকাল সকাল পৌঁছে গেছিল, এবং ওই ক্রাইম সিনে তাদের উপস্থিতির কারণ কি? তারা কি সন্দীপ ঘনিষ্ঠ সবাই সেখানে উপস্থিত? কারণ
তবে কি তথ্য প্রমাণ লোপাটের কোনো রকম কোনো সুবিধা করে দিতেই কি তারা হাজির হয়েছিল ওখানে? এত বিরূপাক্ষ অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস এই রকম যারা যুক্ত ছিল তারা কেন ওখানে হাজির হলো, এর কারণটা কি? এবং 10ই আগস্ট দেখুন দর্শক, ঘটনা 9ই আগস্টে ঘটার পরে 10 তারিখে সন্দীপ ঘোষের নির্দেশে স্বাস্থ্য দপ্তরের অনুমতিতে কিভাবে সেমিনার হলের পাশের রুম এবং ওয়াশরুম ভেঙে ফেলা হচ্ছে। সাধারণ একটা জিনিস, কোনো খুন ধর্ষণ ঘটনার পরে ঘটে যাওয়ার পরে সেই ক্রাইম জায়গাটাকে সংরক্ষিত করে রাখা হয় যতক্ষণ না তদন্তকারী দল সবটুকুকে সংগ্রহ করে নিচ্ছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে 10ই আগস্ট সন্দীপ ঘোষ নির্দেশ দিচ্ছে পিডব্লিউর দ্বারা এই জায়গাটাকে ভেঙে ফেলা হয়। কারণ এখানে কিন্তু যথেষ্ট একটা সন্দেহের কারণ আছে। 14ই আগস্ট আর একটা দর্শক দেখুন কিভাবে তথ্য প্রমাণ যে নষ্ট করা হয়ে থাকতে পারে তার জোরালো একটা কিন্তু প্রমাণ আমরা কোথাও থেকে পাচ্ছি। 14ই আগস্ট রাতে আরজি করের যে ভাঙচুর করা হয় তারা কারা জড়িত ছিল, তাদেরকে কারা পাঠিয়েছিল, তাদের কি উদ্দেশ্য ছিল, কেন তারা এটা করেছিল, এই তদন্ত প্রক্রিয়া কি সত্যিকারের রেজাল্ট এসছে, তাদের কারণ কি ছিল যে ওই জায়গাটাকে ভেঙে ফেলা। তবে কি কোনোভাবে তথ্য প্রমাণের কিছু দাগ বা অবশিষ্ট যদি কিছু থাকে সেটাকে নষ্ট করে দেওয়ার জন্যই কি তারা ভাঙচুর চালিয়েছিল? সেই রিপোর্ট কিন্তু সিবিআই খতিয়ে দেখছে এবং আগামীতে খতিয়ে দেখবে। সন্দীপ ঘোষ কী করেছিল? সকাল 10টা 10 মিনিটে মৃত্যুর খবর পান, অপরাধস্থলে ঘিরে ফেলা দরকার ছিল, কিন্তু তা না করে রাত্রি 11টা 30-এ এফআইআর হচ্ছে। তখন এত সময় পুলিশ সন্দীপ ঘোষ কী করছিল, কার সঙ্গে যোগাযোগ রাখছিল, এটাও কিন্তু সিবিআই খতিয়ে দেখছে দর্শক। সিবিআই আগামী সোমবার কি করেছে, কতদূর তদন্ত প্রক্রিয়া এগিয়েছে তার রিপোর্ট কিন্তু জমা দেবে। কিন্তু যতটুকু তদন্তের স্বার্থে জানানোর প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু মানুষকে জানাবে, এর বেশি কিন্তু সিবিআই জানাবে না। কারণ তদন্তের স্বার্থে সবটুকু জানালে যারা সন্দেহভাজন তারা কিন্তু সতর্ক হয়ে যাবে, তখনই কিন্তু টোটাল রিপোর্টটা পাওয়া সিবিআইয়ের ক্ষেত্রে খুব অসুবিধা হবে, কারণ তদন্ত প্রক্রিয়া সেক্ষেত্রে ব্যাহত হতে পারে। তাই তদন্তের ক্ষেত্রে সবটুকু জানানো হবে না সিবিআইয়ের পক্ষ থেকে। তদন্ত কি বসে আছে? না, বসেনি। তদন্ত কিন্তু যেভাবে চলার সেভাবে কিন্তু চলছে। কারণ সন্দেহভাজন অনেকগুলো মানুষকে কিন্তু একসঙ্গে ইন্টারোগেশন করা হয়েছে, প্রায় 30 জনেরও বেশি মানুষকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার মধ্যে 7 জনের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। বারবার আপনাকে যখন জেরা করছে আপনি তথ্য জানাচ্ছেন, পরে সেটাকে আবার করছে, তখন কিন্তু অবশ্যই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। কারণ যাকে জেরা করছে সে ভুলভাল তথ্য দিতে পারে, এগুলোও কিন্তু সিবিআই মিলিয়ে দেখবে। তখনই কিন্তু এই যে তথ্য প্রমাণ লোপাটের যে আশঙ্কা তৈরি হয়েছে সেখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণ করবে যে কারা কারা ভুলভাল তথ্য দিয়ে সিবিআইকে ভুল দিকে চালিত করছে। সিবিআই কিন্তু মিলিয়ে দেখছেন। তুমি সিবিআই সবটাই গোপনে গোপনে তদন্ত করবে এটাও কিন্তু নয়, আদালতকেও জানাতে হবে। কারণ জনগণও চাইছে যে আপনাদের তদন্ত রিপোর্ট যেন কতটা অগ্রগতি হয়েছে, কারণ প্রত্যেকটা জনগণ কিন্তু তাকিয়ে আছে যে তদন্ত রিপোর্ট কতটা অগ্রসর হয়েছে, তার ভিত্তিতে কিন্তু এটা চলছে। অতএব সিবিআইকে আদালতে যেমন জানাতে হবে, আদালতের পক্ষে কি হলো সেটাও কিন্তু মানুষের কাছে পৌঁছাতে হবে। তাতে মানুষের মনে সে দৃঢ় ভাবনাটা পৌঁছাবে যে সিবিআই কতটা অগ্রসর হয়েছে। না হলে কিন্তু একটা জায়গায় কোথাও না কোথাও মানুষের মনে প্রশ্ন থাকবে যে সবটাই আদালত সবটাই সিবিআইয়ের মধ্যে, তবে জনগণ যে আন্দোলন করছে রেজাল্ট পাওয়ার জন্য তার কি হবে। এবারে আসি দর্শক ইংল্যান্ডের একটা বিষয়ের কথা। আমাদের সংবিধান যেমন লিখিত সংবিধান, ইংল্যান্ডে কিন্তু সংবিধান লিখিত নয়, সেখানে সবটাই মৌখিক বা চলে আসার উপর ভিত্তি করে এইভাবে চলে এসছে, এই নিয়মগুলো পালন করা হয়, তার ভিত্তিতেই কিন্তু তদন্ত প্রক্রিয়া চলে বা মানুষ এটাকে মেনে চলে। যেরকম আমিত্বহীনতা, আমিত্বহীনতা বলতে কি সব কাজে আমরা দেখি আমাদের বর্তমান কিছু নেতা নেত্রীর কিছু বক্তব্য দেখি আমার অনুপ্রেরণায়, আমার নীতিগত সিদ্ধান্ত, দলীয় লোক প্রচার করছে, ওনার মানে মতের উপর ভিত্তি করে এটা হয়েছে, ওনার অনুপ্রেরণা এটা, ওনার এই আমিত্বটা ছাড়তে হবে। আর একটা কি সংবিধানের প্রতি দায়বদ্ধতা। আপনি সংবিধানকে হাতে রেখে শপথ নিয়েছেন আমার কার্যকালের মধ্যে জনগণের সাহায্য হেতু জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সততার সঙ্গে আমি অবশ্যই সেই কাজ সম্পন্ন করব, কোনোভাবেই অন্যায় বা বিপদে চালিত হব না। এটা কিন্তু আপনার প্রথম দায়বদ্ধতা ছিল। আরেকটা কিছু নিরপেক্ষতা। নিরপেক্ষতা বলতে
রাজ্য পরিচালনার ক্ষেত্রে বা আইন পরিচালনার ক্ষেত্রে আপনার আইন হবে বা পুলিশ হবে নিরপেক্ষ, কোনোভাবে দলমত নির্বিশেষে কাজ করতে হবে, দলতন্ত্রকে প্রাধান্য দিয়ে কোনোভাবে কাজ করা যাবে না। এটা কিন্তু কোথাও না কোথাও ল্যাক অফ লুজ হচ্ছে, কারণ এই জায়গাটা কিন্তু সঠিকভাবে পালন করা হচ্ছে না। আর একটা কী রয়েছে, দায়বদ্ধতা থাকতে হবে, আইনের প্রতি দায়বদ্ধতা, অপরাধ হয়েছে শাস্তি পেতে হবে, কোনোভাবে তাকে বাঁচানো বা বাঁচানোর চেষ্টা করা যাবে না, এটা কিন্তু মূল। এই দায়বদ্ধতা অবশ্যই থাকতে হবে। আর সততার প্রশ্নে এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে দর্শক, যেটা আজকের আন্দোলনের মূল চাবিকাঠি, যে সততার সঙ্গে কি ক্রাইম অফ সিনের যে সমস্ত প্রমাণ সেটাকে কোনোভাবে রক্ষিত করা হয়েছিল, এটা কিন্তু আজকে সবচেয়ে বড় মানুষের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই আগামী দিনে সিবিআই, সোমবার পর্যন্ত আমার অপেক্ষা করে থাকতে হবে সিবিআই কী রিপোর্ট দেয়। কারণ একটা জায়গায় দর্শক দেখা যাচ্ছে 4 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষের পদত্যাগে 4 ঘন্টার মধ্যে কিভাবে তাকে একটা অন্য মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয় সুপার পদে। তিনি কি তদন্তের ঊর্ধ্বে? একবারও কি 4 দিন যখন তিনি স্টেট পুলিশ তদন্ত করছিল তখন কি এটা কোনোভাবে প্রকাশ পেয়েছে যে কিভাবে সন্দীপ ঘোষকে একবার জেরা করা প্রয়োজনটা কিন্তু হয়নি, উল্টে তাকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে। এটাও কিন্তু মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষকে কিন্তু ভাবাতে বাধ্য করেছে যে সত্যিকারে কি তথ্য প্রমাণ আছে, সিবিআই কতটুকু উদ্ধার করতে পারবে। তার জন্য অবশ্যই আমাদেরকে সোমবারের সুপ্রিম কোর্টে যে পরবর্তী শুনানি আছে আর.জি. কর কাণ্ডের, সেখান পর্যন্ত আমাদের নজর রাখতে হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই পরবর্তী প্রতিবেদনের জন্য অবশ্যই আমরা ফিরব। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।